এটাই আমি শুনলাম যে আমাদের অর্জুন দা পার্টির পুরনো কর্মী, খুবই নিষ্ঠাবান, অর্জুন ঠাকুরকে মারামারি হয়েছে, ধাক্কা হয়েছে। কারণটা কি না, কেন বিজেপির পদ্ম ফুল আছে, দেওয়াল আছে, সেই জন্য আসার প্রয়োজন হলো আমার। সেদিনও বর্ধমানের ভাতারে গেছিলাম, ঠিক গ্রামে, ওখানে একজন আমাদের কর্মীকে মারা হয়েছে, তার স্ত্রীকেও মারা হয়েছে, তার বাড়িতে গেছিলাম। আমি খালি এটাই বোঝাতে চাইছি, এখানকার গুন্ডা যারা আছে তারা টিএমসি ঝান্ডা নেই, কিন্তু তারা গুন্ডাই আছে। আমি দুদিন আগে বলেছিলাম, আমার বড় দাদা কীর্তি আজাদ যখন বারবার আমাকে অনেক কিছু বলছেন, আমি জানি এই কথাটা 4 জুনের পরে আর কেউ ওনার কথা শুনবে না, সব বন্ধ হয়ে যাবে, ততদিন বলেনি। আমি বলেছিলাম যে সাবধান থাকবেন, আপনার ডান দিক বাঁ দিক যারা সব কাটমানি ঘোর, তারা এখানকার গুন্ডা। কাল তার ট্রেলার দেখেছেন, এমন দৌড় করিয়েছে, কাঁপছে মন্দিরের মধ্যে ঢুকে। আরে আগে টিএমসি সামলা, তারপরে দেখবি বাংলা, অনেক দেরি আছে এখনো। যাদেরকে দিদিমণি নেতা বানিয়েছেন সব সমাজ বিরোধী। আর আমি বলছি, কীর্তি আজাদকে ধাক্কা মারো, পার্টির লোকদের পেটাও, আমাদের আপত্তি নেই, কারণ তাদের এটা পাওনা আছে। বিজেপির কর্মীদের গায়ে হাত তুলতে এলে মনে রাখবে, দিলীপ ঘোষ এখানে পা রেখেছে। আমি বহু বছর দেখছি, 2টো কর্পোরেশন ইলেকশন আমি দেখেছি এখানে কিভাবে ভোট লুট করে নেওয়া হয়েছে। এখানকার ভদ্রলোকদের ভোট দিতে দেওয়া হয়নি, দিয়ে কর্পোরেশন চালাচ্ছ, লুট করছো। পুলিশ আর গুন্ডা ছাড়া তোমাদের কাছে কিছু নাই। আর আমি কে, একবার খড়গপুরে তোমাদের মামাতো পিসুতো মাসুতো ভাই আছে অনেক, তাকে ফোন করে জানো, ভাই দিলীপ ঘোষ লোকটা কে, কেমন তার টেস্ট। ওখানে বহু মাফিয়া ছাড়া হয়ে গেছে, কিছুরা গুলি খেয়েছে, কেউ শহর ছাড়া, কেউ দুনিয়া ছাড়া হয়ে গেছে। আমি কাউকে মারপিট করতে যাইনি। আমি যখন বিধানসভা লড়তে গেছিলাম, আমার ডায়াস দখল করে নিয়েছিল একজন মাফিয়া, আমার মাইকে আমাকে ধমকি দিচ্ছিল। আমি সেখানে উঠে খালি হয়ে ভাষণ দিয়েছিলাম যে কেউ পড়ে হো চক্কর মে, কোই নেই है চক্কর মে। আজকেও সেই কথা আমি কীর্তি আজাদকে বলবো, কেউ পড়ে হো চক্কর মে, কোই নেই है চক্কর মে। এবং সে তো গুলি খেয়ে বলো, যে মেরেছিল সে জেলে 4 বছর কাটালো, আমাকে কিছু করতে হয়নি। ধর্মের কল বাতাসে নড়ে। আর যদি পুলিশ সম্বন্ধে জানতে চান, ওখানে পুলিশ অফিসারও ভালো ভালো আছে, আপনার দিদির আঁচলের তলে থাকে, ভাইপোর সঙ্গে বসে, তাদেরকে ফোন করে জানাও দিলীপ ঘোষ কেমন জিনিস, তারপরে এসো। যদি মনে করো গুন্ডাগিরি করে, মারপিট করে, ভয় দেখিয়ে ভোট জিতে দেবে, সে সময় পার হয়ে গেছে। অনেক সাহাবুদ্দিন, অনেক শামসুদ্দিন, অনেক দেখেছি আমি। একজন বড় নেতা ছিল, তাকে বাঁচাবার জন্য দিদিমণি 2 মাস চেষ্টা করেছেন, আঁচলে লিখেছিলেন যে শাহজাহান কোথায় ভাই। শাহজাহান থেকে আতিক মোহাম্মদ, অনেককে ওষুধ দিয়েছি আমরা। তো ওই রাস্তায় যেও না, ভেবো না এখানে আমরা রাজনীতি করছি, বিরোধী রাজনীতি, কমজোর, এরকম ভেবো না। ভদ্রলোক আমরা, সব করতে পারি, সব ওষুধ, সব মন্ত্র আমার জানা আছে। কারণ দিলীপ ঘোষ 2-0 জিতেছে, আর তোমাদের বুকে পা দিয়ে জিতেছে। আর আমি পশ্চিমবাংলার 2জন বরিষ্ঠ নেতা, আমি সম্মানীয় নেতা বলি, সবচেয়ে পপুলার চাচা জ্ঞান সিং সোহন পাল, তাকে 45 বছর কেউ হারাতে পারেনি, আমি তার বিরুদ্ধে লড়েছিলাম, রেজাল্ট জানেন। ডক্টর মানস ভূঁইয়া আমার বড় দাদার মতো আছে, তার বিরুদ্ধে আমি লড়েছিলাম, ইতিহাস আপনারা জানেন। আমি এখানে লড়তে এসেছি নয়, জিততে এসেছি। আর আমি পা রেখেছি যেদিন, সেদিন বর্ধমান দুর্গাপুরের লোক বলে যে আপনি জিতছেন। আর তারপরে 5 বছর আমি এখানে থাকবো, সুদে আসলে সব হিসাব নেব। দিলীপ ঘোষ কোনো ফাঁকা হয়ে যায় না, এর জন্য আমাকে মেরেছে, 25 বার বাড়ি ভেঙেছে, গায়ে দাগ আছে, তার চেয়ে বেশি জ্বালা বুকে আছে। কারণ আমার সামনে কর্মীদের মারা হয়েছে, খুন করা হয়েছে, তাদের ডেড বডিতে আমি মালা দিয়েছি। আমি ফুলের উপরে হেঁটে রাজনীতি করতে আসিনি, আগুনের উপর দিয়ে হেঁটেছি, কাঁটার উপর দিয়ে। আর ততদিন হাঁটবো যতদিন এই দুর্বৃত্তরা ক্ষমতায় থাকবে। এটা প্রকাশ্যে দাঁড়িয়ে রাস্তায় বলছি, সেখানে যারা আছো শুনে নাও। বাকি যেগুলো আগে বলেছি বলবো না, এখন আমার মেসমশাই আছে, কাল চিঠি দিতে, তো মেসো কাকা জেঠো সব থাকবে। আমিও তার বিরুদ্ধে লড়াই করেছি, একাধিক নির্বাচন করেছি, 0 থেকে এখানে প্রধান বিরোধী দল করেছি। আর এই হিংসার রাজনীতি, লুটের রাজনীতি যারা শুরু করেছে, সিপিএম আজকে ভিটে ছাড়া হয়ে গেছে, বহুনি করতে পারেনি লোকসভা বিধানসভায়, এবারও তাই থাকবে। তাই একে বলছি এসো না দাদা একসঙ্গে লড়ি। সকালে একজন বাড়ি গিয়ে বলছি এসো না অ্যালায়েন্স করি, ভিকারি একজন বাড়িতে বলছি এসো না অ্যালায়েন্স করি। এ কার সঙ্গে অ্যালায়েন্স? ভিকারির সঙ্গে কেউ হাত মিলায় না, মিলায়? ভিকারির বাড়িতে কেউ মেয়ে বিয়ে দেয়, আত্মীয়তা করে?
তোমাদের কর্মের ফল তোমরা ভুগছো। আর ভারতীয় জনতা পার্টিও যদি এই 7-8 বছরের মধ্যে এইখানে পৌঁছতে পারি, যারা একটা এমএলএ ছিল না, যারা কাউন্সিলর ছিল না, এখানে মায়া মন্দিরে আমাদের প্রথম কাউন্সিলর জিতেছিল, কি নাম? সুদীপ্ত। সেই সময় আমি এখানে প্রচার করতে, তখন দিলীপ ঘোষ রাজনীতি করে না, কেউ চিনত না। শুরু আমরা করি গলি থেকে, কিন্তু রাজপথে রাজত্ব করি। আর সেই রাজত্ব করতে এসেছি আমি এখানে। দুর্গাপুরের মানুষকে, বর্ধমানের মানুষকে আমি বলতে চাই, দিলীপ ঘোষ খালি রাজনীতি করে না, অত্যাচারের অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ায়, অসহায় অত্যাচারিত মানুষের কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে শেষ দেখে ছাড়ে। যারা এখনো চিংড়ি মাছের মতো লাফাচ্ছেন, আমি তাদেরকে বলতে এসেছি। আমি প্রচার শুরু করিনি, আর ভাষণও দেবো না আমি, কিন্তু যেখানে অত্যাচার হবে সেখানে বুক চিতিয়ে দাঁড়াবো। আর আমার কর্মীরা যারা, তারাও আমার সঙ্গে রাজনীতি করা শিখেছে, তারা জানে কার জবাব কিভাবে দিতে হয়। আপনারা বাধ্য করবেন না গায়ে জোরে লড়াই করতে, বা ওই স্বপ্ন দেখবেন না যে কর্পোরেশন ইলেকশনের মতো ভোট লুট করে জিতে যাবে। বুথে বুথে হিসাব হবে। দিলীপ ঘোষ থাকতে খোলা ময়দান কেউ পাবে না। ময়দানে যদি থাকতে চান, গণতান্ত্রিক ভাবে লড়াই করুন, নাহলে ময়দান ছেড়ে দিতে হবে। সেই কথাটা আমি বলতে এসেছি এখানে। আমার ভাইরা, আমার কর্মীরা এখানে লড়াই করছে, দেওয়াল লিখছে, গণতান্ত্রিক ভাবে আইন কানুন মেনে আমরা কাজ করছি, আর সেটাই করবো। আর এইভাবে তোমাদের হারাবো। এইভাবে সারা ভারতবর্ষে আজকে 15-17টা রাজ্য আমাদের ক্ষমতা আছে। লোকসভায় সবচেয়ে বড় দল, বিধানসভায় সবচেয়ে বড় দল, রাজ্যসভায় সবচেয়ে বড় দল, বিশ্বের সবচেয়ে বড় পার্টি যে আমাদের পার্টি বানিয়েছে আমাদের সাধারণ কর্মীরা লড়াই করে মারকে। আর যারা বড় বড় কথা বলতো, সকালবেলা টিভিতে দেখতাম, পেপারে ছবি দেখতাম, তারা আজকে ইতিহাস হয়ে গেছে, তাদের সঙ্গে কথাও বলে না, ছবি দেখা তো ছেড়ে দিন, তারা কোথায় আছে কেউ খোঁজ নেয় না। তো আমরা আছি, আমরা থাকবো, কিন্তু বুক চিতিয়ে থাকবো। তোমরা কোথায় থাকবে ঠিক করো, ভোটের পরে কোথায় থাকবে সেটাও ঠিক করো। বিহার, ঝাড়খণ্ডে, উড়িষ্যায় যাবে না পশ্চিমবাংলায় ভদ্রভাবে থাকবে। আমরাও নোট করছি সমস্ত স্কোর, কে কি করছে। আমি যখন ক্রিকেট খেলা দিয়ে শুরু করছি, এই জন্য ক্রিকেট খেলছি, আমি সব খেলতে পারি, যেহেতু ক্রিকেটার আমার বিরুদ্ধে লড়ছেন। তিনি পালিয়ে পুলিশে লুকিয়েছেন তার পার্টির লোকেদের লড়াইতে, আর আমাকে লিট্টি চোখা ছিল কালকে, 2-4 হাজার লোক এসেছিল। আমরা রাজনৈতিক প্রোগ্রাম করি না, সাধারণ মানুষ প্রোগ্রাম করে আমাদের ডেকে সম্মান দিচ্ছে। সময় ঠিক করে নিচ্ছে কি করবে, আপনারা ঠিক করুন কি করবেন, হিসাব কিন্তু হবেই। দিলীপ ঘোষ হিসাব বরাবর করতে জানে আর করবে। সে কোর্টে হোক, মাঠে, ময়দানে, ইলেকশনে, যেখানে যেভাবে লড়বেন আমি তৈরি আছি, সব বরাবর করবো। যেন হিংসা বাড়াবেন না, উত্তাপ বাড়াবেন না, রক্তের হোলি খেলবেন না। আমরা রঙের হোলি খেলি, এই কথাটা বলার জন্য এসেছি আমি, কোনো ভাষণ দিতে আসিনি। আমার বন্ধুরা যারা এখানে নেতা আছেন, আমার বন্ধু আছে বিশ্বনাথ পরিয়াল, এখানকার কর্পোরেশনের মেয়র আছেন, এখন ইঞ্চি সাইজের, ফুট সাইজের অনেক নেতা বেরিয়েছে হঠাৎ হঠাৎ। ইঞ্চি ফুট দুর্গ ঘাসের মতো জোড়া ফুল পায়ে মারি দিলে চলে যাবে, লাফালাফি করবেন না। আর আপনারা আমার ইতিহাস, আমার রেকর্ড জানেন, আমি ডায়লগ কম মারি, হাত পা বেশি চালাই, ঠিক না? তো সেই দিন আসছে, ভদ্রভাবে রাজনীতি করুন, তাহলে ভোটের পরেও ভালো সম্পর্ক থাকবে। নাহলে আমরা এরকম ভদ্র সবসময় থাকবো, কোথাও এগ্রিমেন্ট করিনি যে চুপ করে দাঁড়িয়ে ভাষণ শুনবো, কথা শুনবো, ঠিক না? তো সেই কথাটা বলতে এসেছি, কোনো ভাষণ দিতে আসলে আজকে বলে গেলাম। যদি আবার এরকম ঘটনা ঘটে, তার দায়িত্ব আপনাদের থাকবে। কোনো কমিশন আমরা জানি না। তো রাজনীতি করতে এসেছি গণতন্ত্র মেনে, গণতন্ত্র রক্ষার জন্য বিজেপি এখানে বলছে। আমার নেতা নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয়তম নেতা, গলির নেতা, পাড়ার নেতা নয়। পা ভেঙে হাত ভেঙে নেতা হতে হয় না, মাথা ফাটিয়ে রাজনীতি করতে হয় না। 500 টাকা দিয়ে ভোট কিনতে হয় না। তুমি 500 টাকা দাও, আমরা 5 লাখ টাকা দিয়ে ঘর বানিয়ে দিই, শৌচালয় বানিয়ে দিই, গ্যাস দিই, আবার রাস্তা বানাই, নারেগা করি। ওখান থেকে দান নিয়ে এসে এখানে ফুটানি মারছেন, দিচ্ছেন মোদি, ফুটানি মারছেন দিদি। যে রেশন বন্ধ করবো বলে কান্নাকাটি শুরু হয়ে যায়। ভিক্ষা করে যে খায় তার কথা কেউ শোনে না। মোদি দাতা, এরা ভিখারি, দুটো তুলনা হয় না। বাংলার মানুষ সেটা আবার দেখিয়ে দেবে। আর আমি বাংলার মা বোনের বলতে চাইছি, 500 টাকায় ভুলবেন না। পাড়ায় পাড়ায় সন্দেশ খালি শুরু হয়ে গেছে। সন্দেশ খালি হলে তারপরে কি হয়, শাহজাহানকে দেখে নি। কোনো মা বোনের মান সম্মান নিয়ে টানাটানি হলে, কোনো সাধারণ মানুষের জীবনে অশান্তি এলে বিজেপি প্রথম দাঁড়িয়ে থাকবে, দিলীপ ঘোষ সামনে থাকবে, আর প্রতিকার করবই। আর সেখান থেকে রেখা পাত্রের মতো কোন নেতা উঠে আসবে যে জবাব দেবে।
যাকে বদনাম করার চেষ্টা হচ্ছে সাধারণ গরিব মহিলা, সে নেতৃত্ব দিচ্ছে ওখানকার, আওয়াজ দিয়েছে ট্রাইবেলদের, আর বিজেপি তার পিছনে আছে, থাকবে। তাই আসুন আসুন লড়াই হোক, নির্বাচনে গণতান্ত্রিক লড়াই। এখানকার মানুষকে ঠিক করতে দিন, কে ঠিক কে ভুল, কে হারবে কে জিতবে। জোর করে জেতার চেষ্টা করবেন না। ৭৭ এমএলএ আর 18টা এমপি জিতিয়েছি, এ তো ফার্স্ট ইনিংস ছিল, সেকেন্ড ইনিংস শুরু হবে। তৈরি থাকুন, মাঠে আছি। ভারত মাতা কি জয়।